বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো ইউনূসের সাথে সাক্ষাৎ করতে কেন ব্রিটিশ প্রধানমন্ত্রী রাজি হননি এবং আগামীকাল ইউনূস তারেক বৈঠক নিয়ে কিছু কথা। তার পূর্বে আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে আজকে ভারতের আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা হয়েছে, সেখানে বিমানে 242 জন যাত্রী ছিল। তাদের সবাই মৃত্যুবরণ করেছে এবং বিমানটি জরুরি অবতরণ করতে গিয়ে একটি মেডিকেল ছাত্রদের হোস্টেলের উপরে গিয়ে পড়েছে। সেখানেও বেশ কিছু মানুষের প্রাণহানির সম্ভাবনা আছে। সেটা কত তা এখনো জানা যাচ্ছে না। এই দুঃখজনক ঘটনার জন্য আমার ব্যক্তিগত শোক প্রকাশ করছি। আপনারা জানেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের দেখা করার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন, অথচ এই সফরে যাওয়ার আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারিত হয়েছে এবং নিশ্চিত করেছেন। কত বড় ধোঁকাবাজ হলে, কত বড় প্রতারক হলে এত বড় প্রতারণা জাতির সাথে করতে পারে। এখন যে নিজেকে যে বড় মাঠের, আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় হিসাবে দাবি করে, বিশ্ববিখ্যাত লোক হিসাবে দাবি করে, আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সাথে দেখাই গেল না এত অনুরোধ হওয়ার পরেও। এর চেয়ে লজ্জাজনক, এর চেয়ে অপমানজনক আর কিছুই হতে পারে না। এটা তো প্রকারান্তরে বাংলাদেশকে ছোট করা, বাংলাদেশের 18 কোটি মানুষকে ছোট করা। তাতে এদের কিছু যায় আসে না। এরা এদেরটাই শুধু বুঝে, দেশের মান মর্যাদা, দেশের মানুষের সুখ দুঃখ, এগুলো দে ডোন্ট কেয়ার। তা না হলে এত বড় জালিয়াতি, আর জালিয়াতি দিয়ে যাদের জন্ম, জালিয়াতি দিয়ে যাদের শুরু, তারা তো জালিয়াতি না করলে টিকে থাকতে পারবে না। আপনারা কিছু মনে আছে যে আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলন হয়েছিল। এবারের জলবায়ু সম্মেলনে, গত সম্মেলনে সাধারণত বিশ্বের নেতারা, বিশ্ব নেতারা সেখানে উপস্থিত থাকে, হাই প্রোফাইল লিডাররা এখানে উপস্থিত থাকে। কিন্তু গত সম্মেলনে, বাকুতে যে সম্মেলন হয়েছে, সেই সম্মেলনে বিশ্ব নেতাদের মধ্যে একমাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রী এই কিয়ার স্টারমার উপস্থিত ছিলেন। কিন্তু আমার জানা মতে উনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বহু চেষ্টা করেছে, অনেক দিন দরবার করেছে দেখা করার জন্য বাকুতে। ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে সময় দেয় নাই।
একমাত্র লোক, তাকেই সব মানে বিশ্ব নেতা আসছে, তার সাথেই সে দেখা করতে পারেনি। তখন আমি বলেছি, তখন তো আমি ভিডিও করতাম না, তখন আমি আমার ফেসবুকে বলেছি, কেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউনূস সাহেবের সাথে দেখা করেনি? কারণ সেই কারণটা এইবার যে দেখা করেনি, যে কয়েকটা কারণ আমি বলবো, তার মধ্যে সেই কারণ এখনো বিদ্যমান। যেটা হচ্ছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী লেবার পার্টির প্রধানমন্ত্রী, সে লেবার পার্টি থেকে নেতা, কিন্তু লেবার পার্টির সাথে আমেরিকার ডেমোক্রেটিক পার্টির সাথে একটা মৈত্রী সম্পর্ক, যেমন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে লেবার পার্টির একটা মৈত্রী সম্পর্ক, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ভারতের কংগ্রেসের সাথে একটা মৈত্রী সম্পর্ক, এরকম ব্রিটিশ লেবার পার্টির সাথে আমেরিকার ডেমোক্রেটিক পার্টির সাথে সেই সম্পর্ক। সেই সূত্রে লেবার পার্টির নেতাকর্মীরা কমলা হ্যারিসের পক্ষে নির্বাচনী প্রচারণা করতে গিয়েছিল ওখানে, অনেক, প্রায় 2 প্লেন ভরে। এটা নিয়ে তখন ডোনাল্ড ট্রাম্প প্রতিবাদও করেছে যে আমাদের নিজস্ব আভ্যন্তরীণ রাজনীতিতে ব্রিটিশরা নাক গলাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচিত হলো, স্বাভাবিকভাবেই কিয়ার স্টারমার একটা তোপের মুখে পড়ল ট্রাম্পের। যদিও আমেরিকা এবং ব্রিটেন ভাই ভাইয়ের মতো সারা বিশ্বে তাদের রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতিতে তারা একসাথে এক রাস্তায় চলে। আর ব্রিটিশরা হলো আমেরিকার অ্যাডভান্স টিম, যখন কোনো জায়গায় কিছু করবে সেটা ব্রিটিশরা আগে বলে এবং আগে করে। সেই সম্পর্ক ঠিকই থাকবে, কিন্তু ব্যক্তিগতভাবে স্টারমার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল। তো এখন স্টারমার জানে যে ডোনাল্ড ট্রাম্প আর ইউনূসের সম্পর্ক ভালো না। ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে ইউনূস কি মন্তব্য করেছে, ইউনূস সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প কি মন্তব্য করেছে, ইউনূসের সাথে হিলারি ক্লিন্টনের সম্পর্ক, যেখানে ডোনাল্ড ট্রাম্পের নাম্বার 1 এনিমি হলো হিলারি ক্লিন্টন। ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনে অর্থায়ন করেছে, হিলারি ক্লিন্টনকে নির্বাচনে আর্থিকভাবে সহযোগিতা করেছে। এগুলি সব ইউরোপিয়ান বা বিশ্ব নেতাদের সবার মাথায় আছে, মনে আছে। ওই দিক বিবেচনা করে যে যখন ট্রাম্প রিপোর্ট পাবে যে আমি ইউনূসের সাথে মিটিং করছি, আগুনে ঘি ঢালার মতো হবে, ও ট্রাম্প হয়তো আরো ক্ষুব্ধ হবে স্টারমারের উপরে। এখন স্টারমারের কাজ হলো ট্রাম্পকে কিভাবে কুল ডাউন করা যায়, কারণ 4 বছর তো পার করতে হবে আমেরিকার সাথে। তো এমন কিছু সে করবে না যেটা ট্রাম্পের অপছন্দ হয়, এবং সেইভাবেই তারা কাজ করছে। তো এখন এবার যে সেজন্যই বাকুতে এত রিকোয়েস্টের পরেও স্টারমার তার সাথে দেখা করেনি। এই ব্যাখ্যাটা আমি তখন আমার ফেসবুকে আমি দিয়েছিলাম। এখন এবার যে স্টারমার কেন তাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি, যাওয়ার আগের থেকেই তো এটা নাকচ করে দিয়েছে। তারপরে ইউনূস সাহেবের একটা ধারণা ছিল, একটা কনফিডেন্স ছিল যে উনি যায় ওখানে বসলে, তারপরে জোরাজোরি করলে হয়তো রাজি হতে পারে। এরকম একটা অস্পষ্ট আশাবাদ নিয়ে এগিয়ে গেছে। কিন্তু শেষ পর্যন্ত স্টারমার অফিস থেকেই জানিয়ে দেওয়া হয়েছে ইউনূস সাহেবের সাথে দেখা করার কোনো পরিকল্পনা প্রধানমন্ত্রীর নাই। এর চেয়ে অপমানজনক, আর আমরা বাঙালিদের জন্য এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে?
যে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিট বঙ্গবন্ধুর গাড়ির দরজা খুলে দেয়, অন্য দেশে থাকা অবস্থায় প্রোগ্রাম ক্যান্সেল করে লন্ডনে ফিরে আসে শুধু বঙ্গবন্ধুর সাথে দেখা করার জন্য। সাংবাদিকরা এডওয়ার্ড হিটকে জিজ্ঞেস করেছিল, আপনি ব্রিটিশ প্রধানমন্ত্রী, আপনি শেখ মুজিবের গাড়ির দরজা খুলে দিয়েছেন। উনি উত্তরে বলেছিল, আমি জানি আমি কাকে সম্মান দেখিয়েছি। হি ডিজার্ভ ইট। এটা ছিল এডওয়ার্ড হিথের সাংবাদিকদের প্রশ্নের উত্তর বঙ্গবন্ধু সম্পর্কে। তো সেই দেশের একজন পতাকাবাহী, বঙ্গবন্ধুর সৃষ্ট পতাকা, বঙ্গবন্ধুর সৃষ্ট বাংলাদেশ, সেই দেশের একজন পতাকাবাহী একজন দেশ প্রতিনিধি, অবৈধ বৈধ যাই হোক, সে তাকে আজকে অপমানজনকভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ফিরিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, কেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এটা করলো এবং কেন সে রিফিউজ করলো? আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে চারটা। তার মধ্যে একটা আমি ওই যে ডোনাল্ড ট্রাম্প লাস্ট এটা বলে দিয়েছি। নাম্বার 1 হচ্ছে বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই। ইন দ্যাট কেস দিস ইজ নট এ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, অসাংবিধানিক গভর্নমেন্ট এটা। দ্বিতীয় হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের সমস্ত বিচারপতিদের মতামত, যেই মতামতের ভিত্তিতে এরা শপথ গ্রহণ করেছে ইউনূস সহ তার উপদেষ্টারা, সেই মতামত জাল। তারা বসে নাই, তারা এখানে সিগনেচার করে নাই। সো জালিয়াতি করে তারা, মিথ্যা বলে তারা শপথ নিয়ে সরকার গঠন করেছে। সেটা হলো একটা জালিয়াতির সরকার, বেআইনি সরকার, অবৈধ সরকার। তো অসাংবিধানিক এবং অবৈধ, এই অবৈধ সরকার, এটা হলো 2। 3 নম্বর হচ্ছে, তৃতীয় কারণ হচ্ছে, ডক্টর ইউনূস লেবার পার্টির নেত্রী, 4 বারের নির্বাচিত জনপ্রিয় এমপি, লেবার পার্টি অত্যন্ত প্রভাবশালী একজন নেত্রী এবং মন্ত্রী। টিউলিপ সিদ্দিকের প্রতি যে প্রতিহিংসা দেখিয়েছে, যে হয়রানি তাকে করিয়েছে, এটা মূলত লেবার পার্টির উপরে যে পড়েছে, স্ট্যামারের সরকারের উপরে আঘাত পড়েছে। টিউলিপের থেকে প্রধানমন্ত্রী স্ট্যামার, সিনিয়র নেতারা এবং তার দলের নেতৃবৃন্দ জেনে নিয়েছে যে তোমার কোনো ফল্ট আছে কিনা, তোমার কোনো ইলিগাল কিছুতে কোনো এঙ্গেজমেন্ট আছে কিনা। টিউলিপ সিদ্দিকি ক্যাটেগরিক্যালি বলেছে, নো, I have nothing to hide and I did not anything which is against our law and ethics. তারপর থেকে লেবার পার্টি এবং প্রধানমন্ত্রী নিজে স্টারমার টিউলিপকে অন করতেছে, টিউলিপকে প্রোটেক্ট করতেছে, টিউলিপের পাশে দাঁড়িয়েছে। এবং এই সুযোগে, এই যে কালিমা লিপ্ত করার জন্য যে হয়রানি, এই যে লেখালেখি এত কিছু করলো, এটা সরকারকে অপদস্থ করেছে, সরকারকে হেয় করেছে, বিরোধী টরি দলকে, কনজারভেটিভদেরকে উৎসাহিত করেছে, উস্কানি দিয়েছে লেবার পার্টিকে আন্ডারমাইন করার জন্য। লেবার পার্টির বিরোধী শক্তিকে
উস্কানি দিয়েছে এই তৎপরতা। সো এখন লেবার পার্টি ইউনূসের এই তৎপরতাকে লেবার পার্টির বিরুদ্ধে একটি তৎপরতা হিসাবে গ্রহণ করেছে। এই কারণে being a leader of Labour Party and Prime Minister, Starmer cannot meet a person who tried to damage Labour Party and its government. আর চতুর্থ হলো যেটা বললাম, সেটা এর সাথে যুক্ত আছে আরো গত 10 মাসে ইউনূসের অপশাসন, গণতন্ত্র বিরোধী অভিযান, জঙ্গিদের উত্থান বাংলাদেশে, ইসলামিস্ট র্যাডিক্যাল ফোর্সকে সহায়তা করা এবং তাদেরকে উত্থান করা, সংখ্যালঘুদেরকে নির্যাতন করা, সর্বশেষ যে দল বাংলাদেশকে সৃষ্টি করেছে, যে দল বাংলাদেশের এখনো সকল জরিপে এখনো বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, তাকে নিষিদ্ধ করে ইউনূস তার কফিনের শেষ প্যারাকটি মেরেছে। এই ধরনের একটা গণধিকৃত, গণবিরোধী, গণতন্ত্র বিরোধী, জঙ্গি, মদতদাতা এবং সংখ্যালঘু নির্যাতনকারী নেতাকে পৃথিবীর ঐতিহ্যবাহী গণতান্ত্রিক রাষ্ট্র গ্রেট ব্রিটেন এবং তার সরকার কখনোই ভালোভাবে গ্রহণ করতে পারে না। তাহলে তার ইমেজের প্রবলেম হবে। আর এই যে গ্রহণ করলো না, এই যে প্রত্যাখ্যান করলো, এটার খেসারত ইউনূসকে, ব্যক্তিগতভাবে ইউনূসকে সারা পৃথিবীতে দিতে হবে। তার আগের ঘটনাটা কি ঘটলো? ফ্রান্সে প্রেসিডেন্ট তার সাথে সাক্ষাৎ করবে না, বহুত রিকোয়েস্ট করছে, না তার সাথে সাক্ষাৎই করবে না, শেষ পর্যন্ত সফর বাতিল করতে হয়েছে। তো একে একে সব জায়গার থেকে সে প্রত্যাখ্যাত হচ্ছে। যারা একসময় তার এই উত্থানের পিছনে, তাকে বিশ্বব্যাপী ডক্টর ইউনূস বানানোর পিছনে যেই সমস্ত লোকগুলি কাজ করেছে, সমর্থন দিয়েছে, আজকে একে একে তারা সব সরে গেছে। তাহলে এখন বোঝার বাকি নাই সামনের দিনগুলিতে ইউনূসের পরিণতি কি হবে। এখন সে সেটা বুঝতে পেরেছে। বুঝতে পেরে এখন শেষ গুটিটা চাললো তারেক জিয়ার উপরে। দেখেন, তারেক জিয়া কি করবে না করবে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, তার দলীয় ব্যাপার, তার রাজনৈতিক সিদ্ধান্ত। এখানে আমার কোনো কিছু নেই। আমার একটা এই ব্যাপারে আমার একটা অভিমত আছে। তার প্রতিপক্ষ হিসাবে, প্রতিপক্ষ দল হিসাবে, তার প্রতিপক্ষ দলের সমর্থক হিসাবে তারেক জিয়া আজকে যে ইউনূসের সাথে বৈঠকে বসছে আগামীকালকে, এটা নতুন কিছু না। তারেক জিয়ার দলের শীর্ষস্থানীয় সবাই একাধিকবার ইউনূস মিয়ার সাথে বৈঠকে বসেছে বাংলাদেশে। আবার বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করার পরও তাকে চান্স দেওয়া হয় নাই। তো এরকম ঘটনা ঘটতেছে। তো তারেক বা বিএনপি ইউনূস সাহেবের সাথে বসবে, এটা কোনো বিশ্ব বিখ্যাত নিউজ না। যেইভাবে তারা প্রচারণা করতেছে, যেভাবে বলতেছে না টার্নিং পয়েন্ট, কোন দিকে টার্ন নিবে, কি টার্ন নিবে। বরং 21 তারিখে জেনারেল ওয়াকারুজ্জামানের দরবারের বক্তৃতার পরে
এই ইউনূসের যে পতনোন্মুখ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, 24 মে শনিবার যদি বিএনপি ইউনূসের সাথে দেখা না করত, তাহলে ছিল এটা টার্নিং পয়েন্ট। আবার আগামীকালকে এই মুমূর্ষু অবস্থায় তারেক জিয়া ইউনূসের সাথে বসে ইউনূসকে এক্সটেনশন দেওয়ার একটা চিন্তা থেকে ইউনূসের সাথে বসতেছে। তাতে কোনো ফল আসবে না, আমি অন্তত ফিল করি আমার ছোট্ট 50 বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় কোনো ফল আসবে না। কারণ ইউনূসের বিপক্ষ শক্তি যারা কৌশল নির্ধারণ করেছে এবং এগিয়ে যাচ্ছে, তারা ইউনূস, তারেক, শফিক, ডাক্তার শফিক, জামায়াত ইসলামী, এদেরকে এক জায়গায় ধরেই কৌশল নির্ধারণ করা হয়েছে। কিন্তু সবসময় বিএনপি তার স্ট্যান্ডিং কমিটির রেজলিউশনে আছে, এই যতটা মিটিং হয়েছে, বলেছে যে ইউনূসের ক্ষতি হবে, ইউনূসের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে, এমন কোনো পদক্ষেপ বিএনপি নেবে না। ওপেন সিক্রেট। তো এটা তো ইউনূস জানে। তো এখন এই যে আগামীকালকে যে লেনা দেনা যে বৈঠক, এখানে দুইজনেরই এই গ্রুপ অফ কোম্পানিজের এই 2 শেয়ার হোল্ডারের 2টা পরিকল্পনা আছে, কে কার থেকে কত বেশি আদায় করতে পারে। এখানে মূল অর্জন করার পরিকল্পনা হলো ডক্টর ইউনূসের। তার কি পরিকল্পনা হতে পারে? কেন তিনি তার বিশেষ দূত মারফত আদিলুর রহমান খান, শিল্প উপদেষ্টা, খালেদা জিয়ার সাথে পাঠিয়ে স্পেশাল ব্রিফিং দেওয়া হয়েছে লেনদেন করার জন্য, ভবিষ্যতের জন্য। সেইটা তারা মা ছেলে একসাথে হয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে। তারপর বলেছে যে ঠিক আছে, তোমরা ফরমালি ইনভাইট করো, তখন আমরা অ্যাকসেপ্ট করব। আর এইসব জানাজানি হওয়ার আগে ঈদের দিন যখন নেতারা দেখা করতে গেছে বিএনপির, তখন খালেদা জিয়া তাদেরকে বলে দিয়েছে রাজনৈতিক কথা আর কি, ইউনূসের সাথে এটা করা যাবে না, সেটা করা, একসাথে কাজ করতে হবে। তো এখন ইউনূস কি চাচ্ছে, এটা হলো ব্যাপার। তারেক রহমান কি চাচ্ছে, ইট ইজ ইমম্যাটেরিয়াল। কারণ তারেক রহমান ইউনূসের থেকে বেরিয়ে যাওয়ার কোনো শক্তি তার নাই, নৈতিক শক্তি নাই এবং দলীয় শক্তিও নাই, রাজনৈতিক শক্তিও নাই। কারণ তারেক রহমানকে আটকে দেওয়ার জন্য 21শে আগস্টের মামলাটাকে তারা আবার সামনে নিয়ে আসছে। অতএব এখন বিষয়টা হচ্ছে ইউনূস কি চায়, তারেককে সেটাই মানতে হবে। নির্বাচন চাইলে বা ভালো থাকতে চাইলে। কারণ বিএনপির কথা ইউনূস যাবে না, বিএনপির কথা ইউনূস থাকবেও না। ইউনূসের প্রাণ বোমারা ভিন্ন জায়গায়। এখন এখানে 2টা জিনিস আছে। একটা হচ্ছে সামনের যেই দিনগুলো আসতেছে, এই দিনগুলোতে যেই সিচুয়েশনটা আসবে, সেই সিচুয়েশনে এই ষড়যন্ত্রকারীরা উড়ে যাবে, এটাই বাস্তবতা। কিন্তু
তারপরেও এটা জেনেও তারা কেন আবার একটা ঐক্যবদ্ধভাবে টিকে থাকার চেষ্টা করতেছে? খুবই স্বাভাবিক, সবাই চাইবে টিকে থাকতে। এখন তাদের হিসাব হলো আমরা তো গেলে তো সবাই গেলাম, বিএনপি জামাত ইউনূস সবাই যাবে, আবার পথে বসবে। আর যদি কোনোভাবে টিকে থাকা যায় কোনো না কোনো প্যাচগোজ দিয়ে, তাইলে লেনদেনটা কি হবে? ওইটারই সুরাহা হচ্ছে। সুরাহার জন্য ইউনূসেই তারেককে ডাকছে। তাহলে ইউনূসের কি প্রস্তাব হতে পারে? খুবই সিম্পল। এটার জন্য রকেট সায়েন্টিস্ট হতে হয় না, সামান্য রাজনৈতিক জ্ঞান থাকলেই হয়। আমি যা মনে করি, ইউনূস গতকালকে বলেছে পরবর্তী সরকারে অংশ হওয়ার তার কোনো ইচ্ছা নাই। এই কথা উনি 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখেও যে সমস্ত ছাত্ররা, নেতারা তার সাথে কথা বলছে, তাদেরকেও একই কথা বলছে। কারণ ফিল্ডটা তো সে তৈরি করছে, ম্যাটিকুলাস ডিজাইনটা তো তার সিআই এর মাধ্যমে। তো সেই ডিজাইনটা তো ছিল যে, ওই ডিজাইনে ছিল যে যে যাই বলো, যত কিছুই বলো, ঘুরে ফিরে ইউনূস হবে সরকার প্রধান। সেটা সেইভাবে সে তৈরি করছে গ্রাউন্ডটা ছাত্রদেরকে দিয়ে। কাকে? আসিফ নজরুল হলো ছাত্রদের এখানের মূল ঘটক, ছাত্রদের প্রতিনিধিত্ব, ইউনূসের প্রতিনিধি আর ছাত্রদের প্রতিনিধি, দুই দিকে সেগুলো ডাবল এজেন্ট। ছাত্রদেরকে বুঝাইছে আমি তোমাদের অভিভাবক, আমি তোমাদের পরামর্শদাতা, আর ইউনূসকে বুঝাইছে স্যার আমি আপনার প্রতিনিধি, আমি সব ম্যানেজ করতে আছি আপনার হইয়া। ডাবল এজেন্ট। সো ওই আসিফ নজরুলের ইয়েতে যখন ইউনূসের সাথে আগস্টের প্রথম সপ্তাহে, মানে 1, 2, 3 কথাবার্তা বলছে, তখন ইউনূস তখনও বলছে আমি এগুলির মধ্যে নাই, এটা আমার কাজ না, ওইটা সেটা নানান রকমের। পরে তারা তো চাপাচাপি করবেই, তারপরে বলছে ঠিক আছে তোমরা যখন বলতেছো আমি দায়িত্ব নেব। ওই একই সুর আবার নতুন করে আমি পরবর্তী সরকার চাই না বলছে। সে কি বলছে? আই ডোন্ট ওয়ান্ট টু বি পার্ট অফ দ্য নেক্সট গভর্নমেন্ট। মানে সে চায় না, ইচ্ছা নাই, কিন্তু আরেকবার স্বাদিলে খাইব। আবার লোকও ঠিক করা থাকবে, ধরতে হবে না স্যার আপনাকে থাকতে হবে, আপনি আমাদের মুরব্বী, আপনারা ছাড়া কিছু চলবে না। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন বলতেছেন যে কয়দিন বাঁচবো আপনাদের সাথে থাকি, এই হলো ওনার একটা ধান্দা। তো এইটা দিয়ে সে ওইটা বলে আগে এক্সিট ওপেন করলো, আমাদের দেশের সরল সোজা মানুষকে বুঝালো না উনি তো চাচ্ছেন না থাকতে, কিন্তু ওনার লোক সেট করা আছে, ওনাকে কিভাবে রাখতে হবে, কিভাবে ওনার নামটা আবার আসবে, কিভাবে আন্দোলন করবে, কারা আন্দোলন করবে, সব সেট করা আছে। মেটিকুলাস ডিজাইন 2, 1 তো শেষ হয়ে গেল, এটা হলো মেটিকুলাস ডিজাইন 2। এটা হলো 1। দ্বিতীয় তার ইয়ে হলো, দাবি হলো, বা তারেকের করণীয় হলো, যদি তারা টিকে যায় আগামী নির্বাচনে জামাত এবং এনসিপিকে একটা নির্দিষ্ট সংখ্যক সিট দিয়ে ওইভাবে বিরোধী দল তৈরি করা। উনি রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী তারেক জিয়া, এইভাবে করে একটা সুন্দর করে আরো কয়েকজন বিরোধী দলের লোকজন নিয়ে টিয়া একটা মন্ত্রিসভা করে এইভাবে সবাই মোটামুটি একটা জাতীয় ঐক্যের মতো আর কি। তৃতীয় হলো উনি যে সংবিধান লঙ্ঘন, বিকজ সংবিধানতে লঙ্ঘন করেছে, সংবিধান লঙ্ঘনের দায়ে তার মৃত্যুদণ্ড একেবারে লেখাই আছে সংবিধানে, এইটা যেন না হয়। পাশাপাশি তার যে সম্পদ আছে, তার যে মামলা মকদ্দমাগুলিকে প্রত্যাহার করেছে, এগুলো নিয়ে যান, এগুলি যেন কোনো
ইস্যু না হয়, সেগুলি যেভাবে আছে সেভাবে থাকবে, তার গ্রোথটাকে তারা ইনশিওর করবে। এই হলো মোটামুটি ইউনূস মিয়ার চাহিদা, এবং তারেক এগুলি সবই মেনে নিবে। এছাড়া তার কাছে আর কোনো অপশন নাই। এবং ওই ধোঁকাবাজি, আপনি ধোঁকাবাজকে তো ধোঁকাবাজের সাথে তো আর ধোঁকাবাজি করতে পারবেন না। তারেক যদি কোনো এখানে টিক্স করতে চায়, এগুলো ইউনূস বুঝতে পারবে, সেগুলো বড় ধরনের, মানে টপ স্কেলের সে হইল ধোঁকাবাজ, বাটপার। তো তার তো বুঝা আছে সে এইগুলিকে কিভাবে ইমপ্লিমেন্ট করবে। তারেক যদি এখানে দুষ্টামি করতে চায়, সেটার ফর্মুলা তার কাছে আছে। এই লাইনে যাবে, এর থেকে 19-20 করবে, মানে সে মূল জায়গার থেকে সরে যাচ্ছে। অতএব তাকে সাইজ করো। তো যেভাবে কথা দেওয়া হবে সেইভাবেই কাজ করতে হবে। এই হইল আগামীকালকের তাদের টার্নিং পয়েন্টের আনুমানিক, ব্যক্তিগত আমার আনুমানিক চিন্তা। তারপর বাকিটা কিছু জানা যাবে, 10% জানা যাবে, বাকি 90% গোপন থাকবে, আগের মতোই। আমি বলি না তারেক আর ইউনূস 5 তারিখের আগে যোগাযোগ হয়েছে ইনডাইরেক্ট, নট ডাইরেক্ট, এই আসিফ নজরুলের মাধ্যমে, এবং আরো অন্যান্য সূত্র আছে। ওই মেক্সিকোর রাষ্ট্রদূত ফজল কি সাংবাদিক ছিল ইয়াতে, আমেরিকাতে, এরকম আরো 2-3 জন আছে। এদের মাধ্যমে, এই মেটিকুলাস ডিজাইনের মধ্যে তারেক যে ছিল, এইদের মাধ্যমে সেইভাবে কর্মসূচি কোথায় কি করতে হবে না করতে হবে, এইসব যোগাযোগগুলো তাদের মধ্যে এইভাবে ছিল। 1 to 1 ওইভাবে করে নাই। তো দেখেন কালকে তাদের সেই আকাশচুম্বী আশা প্রত্যাশা এবং শোরগোল পাকানো বৈঠকে কি আসে। তবে যত কিছুই করুক, সামনের যে 10 নম্বর সিগন্যাল দেওয়া আছে, এখান থেকে কোনো কিছুতেই রেহাই পাওয়া যাবে না। ইউনূসের যে ফাউন্ডেশনে এমন ফাটল ধরেছে, এটাকে রিপেয়ার করার আর কোনো সুযোগ নাই। যেটা স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী সেটাকে নিশ্চিত করে দিয়েছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।